সার্জিক্যাল কেয়ার যা গত কয়েক দশক ধরে অবিশ্বাস্যভাবে পরিবর্তন হয়ে গেছে, সেই সাথে কিন্তু উন্নতও হয়েছে। অপারেশন থিয়েটারের প্রযুক্তি থেকে শুরু করে সার্জনদের দক্ষতার, শুধুমাত্র তাই কিন্তু নয়, এক্ষেত্রে যে পরিবর্তন হয়েছে তা নয়, সেটি কিন্তু আন্তর্জাতিক মানের সাথেও কিন্তু এগিয়ে যাচ্ছে। তবে এই অগ্রগতি কিন্তু থেমে থাকলেই চলবে না। দর্শক, আজ আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আজ আমাদের সঙ্গে এমন দুজন সম্মানিত সার্জন উপস্থিত রয়েছেন যাদের কাজের অভিজ্ঞতা, চিন্তা বাংলাদেশের সার্জারির ভবিষ্যৎকে আরও শক্ত ভিত্তি তৈরি করতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর ফিরোজ কাদের, প্রেসিডেন্ট সোসাইটি অফ সার্জনস অফ বাংলাদেশ। আমাদের সঙ্গে আরও একজন অতিথি উপস্থিত রয়েছেন, তিনি হলেন প্রফেসর ডক্টর রফিকুস সালেহীন, সেক্রেটারি জেনারেল সোসাইটি অফ সার্জনস অফ বাংলাদেশ, প্রফেসর অ্যান্ড হেড, ডিপার্টমেন্ট অফ সার্জারি, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের সার্জিক্যাল উন্নয়ন। এই বিষয়টা নিয়ে আজ আমরা বিস্তারিত আপনাদের দুজনের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। আমি প্রথমে প্রফেসর ডক্টর ফিরোজ কাদের স্যার, আপনার কাছ থেকে আমাদের আলোচনাটা শুরু করতে চাই। প্রথমে যেমনটি বলছিলাম যে আমাদের গত কয়েক দশক ধরে কিন্তু সার্জিক্যাল যে কেয়ারটা, সেটার কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, অনেকটা বদলে গেছে। এই যে পরিবর্তন বা বদলে যাওয়াটা, সেটাকে আপনি কিভাবে আসলে দেখছেন এবং কোন কোন ক্ষেত্রে মনে হয় যে উল্লেখযোগ্যভাবে সেই জায়গাটার উন্নতি হয়েছে? আসলে সার্জারি তো শুরু হয়েছে সেই অনেক যুগ আগে থেকে। তখন সার্জারি করতো আমরা যেটাকে বারবার বা নাপিত বলি, তারা সার্জারি করত। তারপরে জ্ঞান বৃদ্ধির সাথে সাথে, উন্নয়নের সাথে সাথে সার্জারির ফিল্ডটাও উন্নতি হয়েছে। রিসেন্ট ট্রেন্ডসে যেটা এসছে যে আগের মতো শুধু ছুরি কাঁচি দিয়ে কেটেই যে সার্জারি করা হয় তা নয়, দেয়ার আর আদার ওয়েজ যা দিয়ে আমরা সার্জারি করে থাকি। এই রিসেন্ট উন্নয়ন যেটার কথা বলা হচ্ছে, যে ইদানিংকালীন কি উন্নয়ন হয়েছে সেটার কথা বলতে গেলে আমরা শুধু ছুরিকাঠি দিয়ে কাচি তা না, ল্যাপারোস্কোপিক সার্জারি এটা একটা উন্নয়ন, কিন্তু এই উন্নয়নটা বেশ অনেক দিন হলো এসেছে। এই উন্নয়নটা প্রথম দিকে সীমাবদ্ধ ছিল শুধু গলব্লাডার সার্জারির জন্য, পিত্তথলির পাথর জন্য আমরা ল্যাপারোস্কোপিক সার্জারি করব। কিন্তু এখন অনেক সার্জিক্যাল ইন্টারভেনশনস, মেজরিটি অফ দ্য সার্জিক্যাল ইন্টারভেনশনস কিন্তু করা হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে। ল্যাপারোস্কোপিক সার্জারি মানে পেটে ফুটো করে, আমরা পেট ঠিক বড় করে কাটি না, ফুটো করে আমরা কাজটা সেরে ফেলি, অপারেশন ভালো হয়, রোগী তাড়াতাড়ি ভালো হয় এবং রোগীরা খুব ভালো অ্যাকসেপ্ট করে। এটা একটা দিক। আরও উন্নয়নের দিকে যেটা গেছে আমাদের এন্ডোস্কোপিক সার্জারি। আমরা গলার মধ্যে দিয়ে বা পায়খানার রাস্তার মধ্যে দিয়ে যন্ত্র ঢুকিয়ে আমরা পেটের মধ্যে সার্জারি করে ফেলি, এটা এন্ডোস্কোপিক। তারপরে আমরা ল্যাপারোস্কোপি এন্ডোস্কোপি কম্বিনেশন করে আমরা সার্জারি করে থাকি। তারপরে রিসেন্ট যেটা আসছে, কিছু এসে গেছে এবং আসছে, আমরা যেটাকে রোবোটিক সার্জারি বলি। যে রোবোটিক সার্জারি টেকনিকটা কিন্তু আমরা অনেক সময় মনে করি যে রোবট আসলে বোধহয় আমরা ডাক্তাররা বোধহয় অকেজো হয়ে যাব, তা না। এই রোবোটিক সার্জারি নিয়ে কিন্তু আমাদের জনসাধারণের মনে কিন্তু অনেক ধরনের প্রশ্ন রয়েছে যে আদৌ সেটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই জায়গাটায় কতটুকু সফলজনকভাবে আসলে আমরা কাজ করতে পারবো বা সুবিধাটা পাবো। এই রোবোটিক সার্জারি বা আধুনিক ট্রিটমেন্ট নিয়ে আপনার কাছ থেকে আরও বিস্তারিত জানবো। ডক্টর সালেহীন, আপনার কাছে একটু জানতে চাই, যে কোনো একটা স্বাস্থ্যসেবা যখন আমরা রোগীদেরকে দিতে যাই, তখন কিন্তু অনেকগুলো বিষয় সেখানে কাজ করে, যেমন পেশেন্ট কেয়ার, সেখানে প্রযুক্তি থাকে, ইকুইপমেন্টস থাকে এবং সেই সাথে অবকাঠামোগত অনেক পরিবর্তন হয়ে থাকে। সেদিক থেকে আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশ এই পর্যায়ে, অর্থাৎ 2025 সালে এসে কতটুকু পরিবর্তন আসলে আনতে পেরেছে? ধন্যবাদ নুসরাত আপনাকে। প্রফেসর ফিরোজ কাদের স্যার যেমনটি বলছিলেন যে এখনকার ওয়ার্ল্ড কিন্তু দাঁড়িয়ে আছে এন্ডোল্যাপারোস্কোপিক সার্জারির উপরে। তো আমরা সেদিক থেকে যদি বিবেচনা করি, আমাদের দেশে এন্ডোল্যাপারোস্কোপিক সার্জারি আমরা অনেক অ্যাডভান্স হয়েছি। এখন দেখেন, এখনকার যুগে কোনো প্রযুক্তি কিন্তু আসলে দূরে থাকে না, যে কোনো ডিভাইসের মাধ্যমে, এবং ওয়ার্ল্ডটা আসলে গ্লোবাল ভিলেজ। আমরা যে কোনো সময় কিন্তু ওয়ার্ল্ডের যে কোনো পার্টে যেতে পারি, ওয়ার্ল্ডের যে কোনো পার্টের সার্জন কিন্তু আমাদেরকে এখানে আসতে পারেন, প্রযুক্তি ট্রান্সফার করতে পারেন। আমরা কিন্তু প্রযুক্তিগতভাবে খুব একটা পিছিয়ে নাই। তবে এটা অত্যন্ত সত্য যে উন্নত দেশগুলিতে নতুন প্রযুক্তিটিকে যত সহজে আনতে পারে ওদের ইকোনমিক সলভেন্সির জন্য, আমরা কিন্তু ওইখানে একটু হয়তো দেরি হয়।
যেমন ফিরোজ স্যার কিন্তু সুন্দর করে বলছেন যে আমরা এই মুহূর্তে যদি এন্ডোল্যাপ্রোস্কোপিক সার্জারিতে একদম ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, ওয়ার্ল্ডের যেইখানে যেই কাজগুলি হয় সেই সব কাজগুলো কিন্তু আমাদের এখানে হয়। আচ্ছা, আরও জোর করে বলতে পারি যে আমাদের এখানে কিন্তু আরও আমরা বেশি অভিজ্ঞতা পাই, কারণ আমাদের এই ছোট্ট ল্যান্ডের মধ্যে অনেক মানুষ কিন্তু, অনেক পেশেন্ট কিন্তু, সুতরাং এক্সপিরিয়েন্সের দিক থেকে কাউন্ট করলে কিন্তু আমাদের দেশে আমরা অনেক বেশি এক্সপিরিয়েন্স। আচ্ছা, একটা এই সময় প্রশ্নটা ছিল ডক্টর শুধুমাত্র আমার নয়, অনেক যারা আসলে রোগী তারা কিন্তু প্রশ্নটা করে থাকেন যে আমরা যে ল্যাপ্রোস্কোপি করছি অথবা মিনিমাল ইনভেসিভ যে সার্জারিগুলো হচ্ছে সেটিকে আসলে আমাদের সার্জনরা আন্তর্জাতিক মানকে বজায় রেখে সেটা করছেন কিনা। নুসরাত, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আমাদের দেশে যেটি ছিল আসলে এটা তো একটা হিউজ ইনভেস্টমেন্টের ব্যাপার। আমাদের দেশে যখন প্রাইভেট সেক্টরগুলা, বিজনেসম্যানরা যখন হেলথ সেক্টরে এগিয়ে আসলেন, হেলথটাকে একটা ইন্ডাস্ট্রি হিসাবে নিলেন, তখনই কিন্তু আমরা দেখলাম যে আমাদের অনেক ফ্লারিশমেন্ট। কারণ এখন কিন্তু মানিটারি দিক থেকে আমরা আর পিছিয়ে আছি এটা আমরা বলি না, গভর্নমেন্টও কিন্তু আমরা রিসেন্ট পাস্টে দেখেছি যে অনেক বেশি ইনভেস্ট করেন কিন্তু এখন হেলথ সেক্টরে। সুতরাং এই প্রযুক্তি ওয়ার্ল্ডে যা যা আছে আমরা কিন্তু এখানে সেই প্রযুক্তি, সেই এনভায়রনমেন্ট, ওটির যে এনভায়রনমেন্ট দরকার, ওয়ার্কিং যে এক্সপিরিয়েন্স দরকার, সব কিছুই কিন্তু আমাদের কাছে বিদ্যমান। সুতরাং আমরা বলতে পারি আমাদের এখানে এখন সার্জিক্যাল দিক থেকে যেই সব চিকিৎসা দেওয়া হয় এবং অত্যন্ত বিশ্বমানের এটা। সুতরাং আমরা মনে করি পেশেন্টরা আমাদের সাথে ট্রাই করতে পারেন, ট্রাস্ট করতে পারেন। আচ্ছা, তারপরও কিছু প্রশ্ন থেকে যায়, এই যে আস্থা রাখাটা, যেটা অনেক সময় দেখা যায় ট্রিটমেন্ট করার ক্ষেত্রে রোগীরা কিন্তু বাইরে চলে যাচ্ছে, সেই বিষয়টা নিয়ে আমরা আরও পরে আলোচনা করব বিস্তারিত। যেমনটা আপনি বলছেন যে আসলে আন্তর্জাতিক যে সেবাটা সেটা আমরা কিন্তু বাংলাদেশে দিতে পারছি, এই জায়গাটাই কিন্তু অনেক প্রশ্ন থেকে যায়। তারপরে আস্থার বিষয়টা কিন্তু রোগীদের এখন পর্যন্ত হয়তো বা আসছে না, ভবিষ্যতে হয়তো আরও ফিরে আসবে। এই বিষয়টি আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানবো। আমি ডক্টর ফিরোজ কাদের স্যার আপনার কাছে জানবো, যেমনটা আপনি বলছিলেন যে রোবোটিক সার্জারি যেটি বাংলাদেশে হয়তো এখনো পুরোপুরিভাবে শুরু হয়নি, হয়তো শুরু হবে, আপনার কাছে কি মনে হয় যে যখন রোবোটিক সার্জারি, 3D সিমুলেশন এবং এআই গাইডেড যে সার্জারিগুলো রয়েছে এগুলো বাংলাদেশে আসলে কত দ্রুত শুরু করা সম্ভব? আসলে আমরা রিসেন্ট অ্যাডভান্সমেন্টের দিকে তো যাচ্ছি, যে কথাগুলো আমরা বললাম যে যেটাই আসছে সেটাই আমরা গ্রহণ করছি এবং সেটাকে ইন প্র্যাকটিস আমরা সেটাকে অ্যাপ্লাই করতে পারছি। এবং রোবোটিক সার্জারির কথা যদি বলি, তো রোবোটিক সার্জারি কিন্তু আমাদের বিভিন্ন বড় বড় ইনস্টিটিউশনে, ইভেন গভর্নমেন্ট সেক্টরে কিন্তু এখন আমরা নিয়ে আসছি। তো এগুলো সব কিছু ইনস্টল করতে এবং প্রপারলি ট্রেন আপ করতে, স্পেশালি ইকুইপমেন্টসগুলোর সাথে অ্যাডাপ্টেড হতে একটু সময় লাগে। তো সেগুলোর প্রসেসের মধ্যে আছে। আমরা ভাবছি যে এই সার্জারির মাধ্যমে, রোবোটিক সার্জারির মাধ্যমে আমরা খুব শীঘ্রই আমরা আমাদের সার্জিক্যাল ইন্টারভেনশনসগুলো করতে পারবো। যেটা এআই এর কথা বলছিলাম আমরা, যেটা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এগুলো ছাড়া কিন্তু পৃথিবী আর চলে না। আমাদের যে কোনো রিফাইনমেন্টের জন্য যদি আমরা, সে ফর ইনস্ট্যান্স, আমরা যদি একটা ইমেজ করতে চাই, মানে কোনো পেশেন্টের একটা এক্স-রে বা আলট্রাসোনোগ্রাম করতে চাই, সেটা যদি এআই এনহ্যান্স যদি করা হয়, তাহলে আমরা এমনি একটা কনভেনশনাল এক্স-রে, কনভেনশনাল আলট্রাসোনোগ্রাম করে যেটা পাবো, কিন্তু আমরা এআই অ্যাসিস্টেড যদি করি, আমরা মাইনর টিটবিস, যে ছোটোখাটো যেই দুর্বলতা বা অসুস্থতা আছে সেগুলো আমরা ডিটেক্ট করতে পারি এবং অ্যাকর্ডিংলি আমরা সেটা ট্রিট করতে পারি। তো এইভাবে অ্যাডভান্সমেন্টসগুলো যেভাবে যাচ্ছে, খুবই আমরা আশাবাদী যে আমরা এটাকে অ্যাডপ্ট করতে পারবো। এবং আমাদের যেটা কথা বলা হচ্ছে যে আস্থাহীনতা, আমাদের মাঝে মাঝে কিছু আস্থাহীনতার কাজ করে রোগীদের মধ্যে, এটা হচ্ছে মেইনলি টেকনোলজির জন্য না, এটা হচ্ছে আমাদের বিভিন্নভাবে যে আমরা আলাপ আলোচনা করি, রোগীদের সাথে কথাবার্তা বলি, এখানে আমাদের কমিউনিকেশন স্কিল একটা সেক্টর আছে, একটা ইম্পর্ট্যান্ট ইস্যু আছে, যেটা ইদানিংকালীন আমরা উই আর গিভিং লট অফ ইম্পর্টেন্স টু ইট। দ্য রিজন বিইং যে আমরা রোগীদের সাথে যদি কথা না বলি, যদি ভালো করে বুঝিয়ে না দিই, যদি মনে করি যে উনি তো ডাক্তার না, ওনাকে এত বুঝিয়ে লাভ কি, এই কনসেপ্ট কিন্তু আজকাল কাজ করে না। এখন কাজ করে যেটাই হয়েছে সেটা বুঝিয়ে বলতে হবে। অপারেশন, কী অপারেশন করব, কেন করব, এইটা না করে ওইটা কেন করব, এগুলো কিন্তু সব থ্রু কমিউনিকেশন এটা কিন্তু করতে হবে। এবং আরেকটা কথা আমি ইম্পর্টেন্ট যেটা বলতে চাচ্ছি, যে দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ট্রেনিং। ট্রেনিং না হলে, ট্রেনিংয়ের কোনো বিকল্প নাই। প্রপার ট্রেনিং নিয়ে আমরা যদি এই রিসেন্ট প্রযুক্তি যেগুলো আসছে সেগুলোকে যদি অ্যাডাপ্ট করতে পারি, আমি দৃঢ় বিশ্বাস করি যে আমাদের সার্জনরা
এখানে যথেষ্ট অবদান রাখতে পারবে ইন দ্য সার্জিক্যাল ফিল্ড, এবং আমরা ভালো করে রোগীদের ভালো সেবা দিতে পারবো। স্যার, আপনি যেমনটি বলছিলেন যে রোগীদের সাথে চিকিৎসক এবং রোগীর যে কমিউনিকেশনটা, সেটার মধ্যে কিন্তু আমাদের দেশে কিছুটা তফাৎ রয়েছে, এবং সেই তফাৎটা যেন ফিল আপ আমরা করতে পারি, সেটার জন্য মনে হয় এমবিবিএস কোর্সে এটাকে বাধ্যতামূলক করা হচ্ছে, যেন তারা পুঁথিগতভাবেই সেই শিক্ষাটা নিতে পারে। এই বিষয়ে সালেহীন স্যার, আপনার কি মতামত? এটি অত্যন্ত সুন্দর জায়গা। কারণ রোগীদের কিন্তু অধিকাংশ ক্ষেত্রে একটা কমপ্লেইন থাকে যে ডাক্তার অবশ্যই। সময় দেয় না। আমরাও তাই শুনেছি যে বাইরে থেকে যারা চিকিৎসা নিয়ে আসে তাদের প্রথম কমপ্লেন কিন্তু ওইটা, যে সুন্দর করে বুঝিয়ে বলা হয় নাই। ইভেন পার্শ্ববর্তী দেশ থেকে যখন আসে ওরা কিন্তু ওই কথাটাই বলে, আমাকে সুন্দর করে বুঝিয়ে বলেছে, আমাকে এতবার মা ডেকেছে, আমাকে এতবার বাবা ডেকেছে। সো এইটাকে কিন্তু আমাদের কারিকুলামে ইনক্লুড করা হয়েছে, বিহেভিয়ারাল সায়েন্স, কমিউনিকেশন অ্যান্ড কাউন্সিলিং। আমরা মনে করি যে চিকিৎসার একটা মেজর পার্ট, যেটা ফিরোজ কাদের স্যার বলছিলেন, যে মেজর পার্ট শেয়ার করে কিন্তু কমিউনিকেশন অ্যান্ড কাউন্সিলিং। কমিউনিকেশন অ্যান্ড কাউন্সিলিং যদি সুন্দর হয়, পেশেন্টকে আমি চিকিৎসা দিলাম, সেইটার সঙ্গে যখন এইটা অ্যাড করলাম, এইটা আমার মনে হয় ম্যাক্সিমাম ক্যারি করে কিন্তু কাউন্সিলিং অ্যান্ড কমিউনিকেশন। সুতরাং ডিটেলস এক্সপ্লেইন দরকার, সুন্দর বিহেভ দরকার, তার সাথে তার যেই সফটনেস দিয়ে তাকে ডিল করা, আমাদের মনে হয় সেই সফটনেসও দরকার। তার সঙ্গে যদি প্রযুক্তিগত চিকিৎসা, আপগ্রেডের চিকিৎসা দিতে পারি, তাইলে আমি মনে করি যে আমাদের যে গ্যাপটি আছে, এই গ্যাপটি কিন্তু ফিল আপ করা সম্ভব। আচ্ছা, এই যে আপনি বলছিলেন যে কাউন্সিলিং এর বিষয়টি, আপনাদের আন্ডারে যারা কাজ করেন চিকিৎসকেরা, যেটাকে আমরা জুনিয়র চিকিৎসক বলছি বা মেডিকেল অফিসার যারা বলছি, অনেক সময় অনেকে বলে থাকে যে আসলে আমরা কাজ করার সুযোগটা পাচ্ছি না স্যারদের আন্ডারে, সিনিয়র ডক্টর যারা রয়েছে। এই বিষয়ে স্যার আপনি কি বলবেন? এবং কাদের স্যার, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে কমপ্লেনটা করে থাকে, ঠিক কমপ্লেন বলা যেতে পারে না, তাদের একটা আক্ষেপ থাকে যে আমরা প্রপার সময়টুকু পাচ্ছি না শেখার জন্য। অ্যাকচুয়ালি যেটা হয়েছে কি, আগে ছাত্র শিক্ষক রিলেশনটা ছিল একটা বিরাট একটা গ্যাপ ছিল। আমরা যখন ছাত্র ছিলাম, আমাদের প্রফেসরকে আমরা খুবই ভয় পেতাম, ভীষণ ভয় পেতাম। কিন্তু রিসেন্টলি কিন্তু এ ভয় ভীতি কেটে গেছে। এখন মোস্ট অফ দ্য টিচার্স ইন মেডিকেল কমিউনিটি খুবই ফ্রেন্ডলি স্টুডেন্টদের সাথে। স্টুডেন্টদের মনে যে প্রশ্ন আসে সে প্রশ্ন আগে করতে সাহস করতো না, এখন সাহস পাচ্ছে। যার জন্যে আমরা তাদেরকে হ্যান্ডস অন ট্রেনিং, যেটা যেমন আমাদের চিকিৎসা শাস্ত্রে মেইনলি ইন সার্জারি, হ্যান্ডস অন ট্রেনিংটা খুবই জরুরি। যেটা আমি খালি বলবো, ছবিতে দেখাবো, পড়াবো, দ্যাট উইল নট গিভ এ গুড রেজাল্ট। আলটিমেটলি সেটার জন্য দরকার হচ্ছে হ্যান্ডস অন ট্রেনিং। তো আগে তো আমরা রোগীর উপরেই চিকিৎসা দিয়ে বা অপারেশন করে আমরা ছাত্রদের শেখাতাম বা জুনিয়র ডাক্তারদের শেখাতাম। ওয়ার্ল্ড কিন্তু এখন সে পর্যায়ে নাই। এখন মেডিকেল লিটিগেশন, আর একটা টপিক আবার আমি নিয়ে আসলাম, মেডিকেল এথিক্যাল প্র্যাকটিস, এইগুলোর একটা ঝামেলা হয়ে গেছে। যে রোগীরা কিন্তু অনেক সচেতন, তারা কিন্তু ওই আমার উপরে প্র্যাকটিস করবে, এই কনসেপ্টটা কিন্তু এখন আর ইট ক্যানট বি গোয়িং অন। এখনকার কনসেপ্ট হচ্ছে এইসবের জন্য কিছু স্যামুলেশনস থাকতে হবে, কিছু একদম একটা রিয়েল একটা হিউম্যান বিং উইথ এ ডিজিজড গল ব্লাডার বা একটা স্টোমাকের একটা টিউমার এটা আছে, সেটাকে ঠিক সাইমুলেট করে ওইভাবে প্র্যাকটিস করে স্টুডেন্টদের সাথে দেখিয়ে, ইভেন 3D প্রযুক্তি ব্যবহার করে আমরা তাদেরকে ভালোভাবে একদম সত্যিকারের মানুষকে যেভাবে অপারেশন করি সেভাবে কিন্তু আমরা শিখিয়ে ভালো করে সুন্দর করে ট্রেনিং দেওয়ার স্কোপ হয়েছে। এখানে ডেডিকেশনের দরকার আছে যে শিক্ষকদের, কারণ আমরা তো আমরা সালেহীন আর আমি নিজের কথা বলি এবং অন্যান্য অনেক শিক্ষকদের কথা বলি, আমরা কিন্তু শুধু ডাক্তার নই, আমরা শুধু সার্জন নই, আমরা কিন্তু শিক্ষক। এবং সত্যি কথা বলতে কি, আমি আমাকে শিক্ষক বলে পরিচয় দিতে আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং গর্ব করি। সেই জন্যে আমাদের ডেডিকেশন থাকতে হবে, যেটা এখনকার আমাদের টিচারদের মধ্যে যথেষ্ট ডেডিকেশন এসে গেছে। আমরা যথেষ্ট সময় দেই ছাত্রদের সাথে, কথা বলি, প্রশ্ন করি, এবং তার মানে এই নয় যে শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকি। আমরা সোশ্যাল বিভিন্ন ইভেন্টসে বেড়াতে যাই, আমরা একসাথে কিছু গল্পগুজব করি। দিস গিভস সর্ট অফ ইন্সপিরেশন আমাদের মধ্যে, যে আমরা আরও এগিয়ে যাব, ভালো করে কাজ করার স্পৃহা জাগবে, যার জন্য আমরা যেই ট্রেন্ডই আসুক আমরা সেটা অ্যাডপ্ট করতে পারবো, এবং ট্রেনিং দিয়ে আমরা উইল বি এবল টু মেক সার্জনস অফ মাচ বেটার কোয়ালিটি দেন হোয়াট আই অ্যাম, হোয়াট সালেহীন ইজ।
খুব চমৎকার নুসরাত, বললেন আমি যে এর স্যার সঙ্গে আপনি একটা লাইন যোগ করে দিই। স্যার যেটা বলছিলেন চমৎকারভাবে বলছেন, আসলে ট্রেনিংয়ের কিন্তু কোনো বিকল্প নাই। সেই ট্রেনিংটা আমাদের এখানে সাইমুলেটিং ল্যাব, স্যার যেমনটি বলছেন ড্রাই ল্যাব সব আছে। আমাদের কিন্তু একটু ডেফিসিয়েন্সি আছে এইখানটায় ওয়েট ল্যাবের। আমরা স্যার সোসাইটির পক্ষ থেকে কিন্তু এটা এটাই উদ্যোগ স্যার আমার নিয়েছি একটু জানার এবং ইচ্ছা এই যে- ওয়েট ল্যাবটি আমরা যদি চালু করে দিই, খুব রিসেন্টলি চালু করতে পারবো আমরা আশা করি, তাহলে কিন্তু আমরা দেখব যে ট্রিমেন্ডাসভাবে ওই ট্রেনিংয়ের এরিয়াটাও কিন্তু আসলে ডেভেলপ করে যাবে। কারণ কোনো হিউম্যান বিইং, কোনো মানুষই কিন্তু চায় না যে আমি গিনিপিক হই। সো আমাদের ওই ল্যাব, কারণ অ্যানিম্যালকেও রেসপেক্ট করতে হয়, সুতরাং তাদের উপরে যে ওয়েট ল্যাব করব ওইটারও একটা গভর্নমেন্টের পারমিশন নিয়ে সেট করতে হয়। আমরা ওই ব্যাপারে উদ্যোগ নিয়ে আমরা এই ব্যাপারে কাজ করছি। আমার মনে হয় এটা একটা সুন্দর ফিউচার জেনারেশন সার্জনের জন্য খুব একটা সুন্দর জিনিস। আবার এই বিষয়টা আসলে আমার জানা ছিল যে নতুন সার্জন যারা রয়েছে তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার জন্য যে ধরনের সিমুলেশন ল্যাব রয়েছে বা ট্রেনিং সেন্টার রয়েছে, আপনি যেটা বলছিলেন যে সাফিসিয়েন্টটা আরও দরকার রয়েছে, সেটার মাধ্যমে তারা আরেকটু দক্ষ হতে পারবে। ওই সাইডটি যেটা আমি বলেছি যে ওয়েট ল্যাবটা নাই, আর এছাড়া আমাদের কিন্তু সাইমুলেটিং ল্যাব, ড্রাই ল্যাব, বাইরে যে ট্রেনিংয়ের ব্যবস্থা, এইখানে সে ট্রেনিংয়ের ব্যবস্থা, এবং সবথেকে ইম্পর্টেন্ট কিন্তু ট্রেনিং কিন্তু চলমান। আমাদের সাথে যে আসে ট্রেনিংয়ে সে কিন্তু প্রথম দিনেই সার্জারি করে না। সে একটু প্রথমে দূরে থাকে, আস্তে আস্তে করে আমাদের ট্রলির কাছে আছে, আস্তে আস্তে করে পেশেন্টের কাছে আসে, আস্তে আস্তে করে আমাদের টোটাল সুপারভিশনে কিন্তু সে জিনিসটা শিখে। সুতরাং এটাকেও আমরা বলতে পারি যে এই মুহূর্তে মানুষের আতঙ্কিত হবার কিছু নাই। যিনি সার্জন হিসাবে গড়ে উঠেন 5টি বছর ট্রেনিংয়ের পরে কিন্তু উনি ডিগ্রিটা অর্জন করেন। এই 5টি বছর দিন এবং রাত তিলে তিলে স্টেপ বাই স্টেপ সুপারভাইজড অবস্থায় কিন্তু উনি ট্রেন্ড হিসাবে আউটকাম সার্জন হিসাবে চলে আসেন। আচ্ছা স্যার, এই যে আপনি বললেন যে অতিরিক্ত ট্রেনিং সেন্টার বা সিমুলেশন ল্যাব আরও তৈরি করা উচিত, কেন আসলে সংখ্যাটা কম রয়েছে এবং এক্ষেত্রে আসলে স্বাস্থ্য বিভাগ বা হেলথ সেক্টরে যারা রয়েছেন তাদের আসলে এক্ষেত্রে কী কী করা উচিত, কী কী ইনিশিয়েটিভ নিতে পারলে এই ট্রেনিং সেন্টারগুলোর সংখ্যাটা আরেকটু বাড়ানো যাবে, সেই বিষয়গুলো আপনাদের দুজনের কাছ থেকে জানার চেষ্টা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। স্যার, আমরা বিরতির আগে কথা বলছিলাম যে ট্রেনিং সেন্টার বা সিমুলেশন ল্যাব যেগুলো রয়েছে আরেকটু কিভাবে বাড়ানো যায়, এক্ষেত্রে হেলথ সেক্টরের ভূমিকাটা আসলে কতটুকু? তো যেমনটি বলছিলেন, আসলে কি এটা একটা কম্পারেটিভ ব্যাপার। ট্রেনিং সেন্টার কিন্তু কমে গেছে সেটা না, ব্যাপার হলো আমাদের দেশে অনেক ডাক্তার তৈরি হচ্ছেন, অনেক সার্জনও তৈরি হচ্ছেন। সুতরাং সেইখানে যদি কম্পারেটিভ করি এই ট্রেনিং সেন্টারগুলো কম। কিন্তু দেখেন নুসরাত, আবার পাশাপাশি কিন্তু আমাদের হসপিটাল, মেডিকেল কলেজ, প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট সেক্টর অনেক ফ্লারিশ করতেছে। সুতরাং এই সবগুলা মিলিয়ে কিন্তু আমি মনে করি এই ট্রেনিংয়ের পোর্শনটাও কিন্তু অ্যাকোমোডেট হচ্ছে। কিছু কিছু জায়গায় হয়তো অপ্রতুল থেকে যায়, সেইগুলোকে আমরা কাভার করার চেষ্টা করি। আরেকটি জিনিস, আমরা যে কথা ঢাকা শহরে বসে বলছি, ঢাকা শহর বা বড় শহরগুলোতে যেই ফ্যাসিলিটি আছে, একটু রিমোট বা প্রত্যন্ত অঞ্চলে কিন্তু পুরা ফ্যাসিলিটি নাই। সুতরাং সেই জায়গাগুলোতেও ট্রেনিংগুলো যাতে প্রপার হয়, আমরা সেই ব্যাপারে উদ্যোগ নিয়েছি, এবং যাতে রোটেট করে করে মানুষ চলে আসতে পারে হায়ার সেন্টারগুলোতে ট্রেনিংয়ের জন্য, সে ব্যাপারেও কিন্তু আমরা সচেষ্ট। খুবই চমৎকার বলেছেন ফিরোজ কাদের স্যার। এই ব্যাপারে আপনার মতামত কি, যে ঘাটতিগুলো যেগুলো রয়েছে, যে যেমনটি স্যার বলছিলেন যে শহরাঞ্চলে মানুষ কিন্তু সেই সুবিধাটা পাচ্ছে, বা ডাক্তার যারা প্র্যাকটিস করছেন সেই ট্রেনিংগুলো নেওয়ার জন্য কিন্তু সেই সুবিধাটা কিন্তু তারা পাচ্ছেন, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে যারা কাজ করছেন যেখানে তাদের পোস্টিং, তারা কিন্তু এই সুবিধাগুলো পাচ্ছেন না, অ্যাপ্লাইও করতে পারছেন না রোগীদের উপরে। সেখানে আসলে ঘাটতিটা কোন জায়গায় রয়েছে? আসলে এটা খুবই সত্যি কথা বলেছেন নুসরাত, যে আমাদের যেটা পেরিফেরাল এরিয়াজে আছে তাদের এই সব ট্রেনিং ফ্যাসিলিটিসের আওতায় আমরা যতটুকু করা দরকার তাদের ততটুকু করে আমরা আনতে পারিনি। যার জন্যে আমরা চেষ্টা করছি, আমরা আমাদের ট্রেনারদেরকেও আমরা এখন আর ঢাকার মধ্যে সীমাবদ্ধ রাখছি না। আমাদের সরকার আমাদের স্পেশালিস্টদের, গুড ট্রেনার্সদেরকে এখন বিভিন্ন পেরিফেরাল সেন্টার্সে ট্রান্সফার করে ওখানে কিছুদিন কাজ করে ওরা যখন ভালো প্রযুক্তিগত কিছু শিক্ষা যখন ট্রেনিদের বা যারা সার্জনরা সব জায়গায় আছে দিতে পারছে, তারপর তাদেরকে আবার হায়ার সেন্টারে নিয়ে আসছে। এরকম একটা সিস্টেম আমাদের বর্তমান সরকার এটা তৈরি করছেন, এবং তৈরি করার জন্য সরকার বদ্ধপরিকর। তো এখানে আমাদের ওই সিমুলেশন ল্যাব, এই সেন্টার্সগুলো আমাদের সেন্টারেও কম আছে, পেরিফেরিতেও কম আছে।
এটা আরও বেশি উন্নয়ন প্রয়োজন এবং আরও আপডেটিং প্রয়োজন, যার জন্যে আমাদের সরকারের বাজেটে বরাদ্দও আছে যে ট্রেনিংয়ের জন্য একটা অ্যামাউন্ট আমাদের খরচ করতে হবে, যেটা অনেক সময় অনেক কিছু, অনেক প্রযুক্তিগত ট্রেনিং ফ্যাসিলিটিসের ইকুইপমেন্টস, ডিভাইস, এগুলো আমাদের বাইরে থেকে আনতে হয় এবং অ্যাপারেন্টলি এগুলো কেমন খরচ হবে শুনলে প্রথমে মানুষ একটু ঘাবড়ে যায় যে এত টাকা দিয়ে করতে হবে, কিন্তু আলটিমেট রেজাল্টটা কি হচ্ছে? একটা জিনিস এবার ডিভাইস যদি আনি, এটার থেকে যদি ট্রেনিং কেউ নেয়, সেটা কতজন রোগীর উপর এটা প্রয়োগ করে রোগীদের আউটকাম ভালো হবে, সেটা যদি লং টার্ম চিন্তা যদি করি, যেটা আমাদের সরকারের পরিকল্পনা এখন আছে যে এগুলোর দিকে দেখা, তাইলে আমরা বুঝতে পারি এবং সবাই উন্নয়নের জন্য এবং ডেভেলপমেন্টের জন্য এগিয়ে আসে। যার জন্য এখন সহজেই যদি আমরা একটা রিকুইজিশন দেই সরকারের কাছে যে এই আনলে এই সুবিধা হবে। আচ্ছা, এই যে আপনি বলছেন যে সুপারিশমালা যদি আপনারা প্রদান করেন, এই ধরনের সুপারিশমালা কি আসলে প্রদান করা হয়েছে কিনা? যেহেতু আপনি সার্জন সোসাইটির আপনি প্রেসিডেন্ট, সুতরাং এই ধরনের গ্যাপগুলোকে ফিল আপ করার জন্য এখানে তো দরকার আসলে দক্ষ সার্জন এবং খুব ভালো মানের ইকুইপমেন্টস। সো এই ধরনের ইকুইপমেন্টসগুলো যেন বাংলাদেশে অ্যাভেলেবেল হয়, স্বাস্থ্যসেবা যেন সুনিশ্চিত করা যায়, প্রেসিডেন্ট হিসেবে আসলে স্বাস্থ্য বিভাগকে এই ধরনের কোনো সুপারিশমালা কি দেওয়া হয়েছে? হ্যাঁ, আমরা তো এটা সবসময় করে থাকি, আমরা টাইম টু টাইম এগুলো করে থাকি। আমরা এই সুযোগে আমরা বিভিন্ন কনফারেন্স করি, যেখানে হেলথ অ্যাডমিনিস্ট্রেটরসরা থাকেন, তাদেরকে এসব দিক দিয়ে তাদেরকে বোঝানো যায় যে কতটুকুন দরকার, কি দরকার, এবং সেটা আমরা ডিসকাস করে, মিটিং করে আমরা আমাদের যেটা প্রয়োজনীয়তা, যেটা দেশের প্রয়োজনীয়তা, আমাদের রুগীদের প্রয়োজনীয়তা, সেটা আমরা পেশ করি। এবং এগুলো আমার খুব ডিফিকাল্ট হয় না এটা তাদেরকে বোঝাতে। তারা ইন গুড ফেথ এগুলো তৈরি করে দেন। এটা মোটামুটি একটা অনগোয়িং প্রসেস। আমরা রিকুইজিশনস দেই, আমরা ডিমান্ড প্লেস করি এবং অ্যাকর্ডিংলি এটা ফুলফিল হয়। আচ্ছা, আমি ডক্টর সালেহিন আপনার কাছে একটু জানতে চাইবো যে আমরা তো জানি যে সার্জারির ক্ষেত্রে একজন দক্ষ সার্জনের ভূমিকাটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে র্যাপিডলি ইভলভিং সার্জিক্যাল ফিল্ডে সার্জনদের আপডেট থাকাটা আসলে কতটুকু দরকার রয়েছে এবং খুব রেগুলার বেসিসে যে প্রশিক্ষণ নেওয়া, সেটা দেশের বাইরে বা দেশের ভেতরে, সেটা আসলে সুনিশ্চিত করার জন্য আসলে কতটুকু তাদের এই ব্যাপারে সচেতন থাকা উচিত? নুসরাত, খুব চমৎকার প্রশ্ন। দেখেন, when someone is not updated, ডেফিনেটলি হি অর শি ইজ ব্যাকডেটেড। সো আপডেট আপনাকে হতেই হবে। ওয়ার্ল্ডের যে ইভলভিং সিস্টেম, ওয়ার্ল্ডের যে ইভলভিং মেকানিজম যেটা আসছে, এটার সাথে আপডেটেড। এবং আমাদের সার্জনরা কিন্তু আমরা বাইরে যেগুলো রিসেন্ট জিনিস হচ্ছে, আমরা ওইগুলাতে ট্রেনিং নিয়ে অ্যাডাপ্টেশন নিয়ে আসি। আপনি জানেন আমাদের একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স আছে 12, 13, 14 ডিসেম্বর। এখানে কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে, ইউরোপ থেকে, আমেরিকা থেকে, এই সাউথ এশিয়া থেকে অনেক সার্জনরা আসবেন। এখানে বাস্তব প্রশিক্ষণও তারা যেমন দিবেন, তাদের সায়েন্টিফিক পেপারও প্রেজেন্ট করবেন। এবং এইভাবে কিন্তু আমরা টেকনোলজিকে ট্রান্সফার করে থাকি। ল্যাপারোস্কোপিক সার্জারি যখন ওয়ার্ল্ডে এসেছিল, তখন দেখেন মনে হচ্ছিল যে আমরা পিছিয়ে যাব কিনা। ওয়ার্ল্ডে 88-এ শুরু হয়েছে, আমাদের দেশে 92-তে শুরু হয়েছে। সো গ্যাপটা কিন্তু খুব বেশি না। রোবোটিক সার্জারির কথা যেটা আমরা বলছি, যে রোবোটিক সার্জারি ওয়ার্ল্ডে শুরু হয়েছে, এটা একটা হিউজ এক্সপেন্স ইনভলভ ছিল। কিন্তু এখন চায়না নতুন নতুন রোবট নিয়ে আসার পরে এটার এক্সপেন্স কিন্তু অনেকখানি নিচে চলে আসছে। আমাদের দেশে ফিরোজ স্যার বলছেন অলরেডি যে আমাদের দেশে কিন্তু এগুলো অনেক ইন্ডিয়ান দিয়েছেন। আমরা শুধু গভর্নমেন্টের একটা পারমিশন নিতে হয়, পারমিশনের জন্য অপেক্ষায় আছে। এটা প্রাইভেট সেক্টরেও চলে আসতেছে, গভর্নমেন্ট সেক্টরে চলে আসতেছে। এবং আমাদের অনেকেই কিন্তু বাইরের থেকে অলরেডি ট্রেনিং নিয়েও বসে আছেন, এবং যারা মেশিন আনতেছেন ওদের সাথে অ্যাড হয়ে গ্রুপ অফ সার্জনস কিন্তু বাইরে যে কোরিয়াতে, যে চায়নায়, যে পার্শ্ববর্তী দেশে যে ট্রেনিং নিয়ে আসতেছে। সুতরাং আমি মনে করি যে একদম যেটা আধুনিক প্রযুক্তি, তার সাথে কোপ করে থাকার জন্য, তার সাথে প্যারালাল থাকার জন্য, এই ট্রেনিংয়ের জন্য আমরা যতটা সচেতন, আমি দেখছি নিউয়ার সার্জন তারা বেশি আরও এনথুসিয়াস্টিক। নতুন টেকনোলজি, নিয়ে আসবো, আমরা কেন পিছিয়ে থাকবো, দেশ কেন পিছিয়ে থাকবে, আমরা তো দেশ গড়তে চাই। অনেক সময় দেখা যায় যে বাৎসরিকভাবে অনেকে সার্বিকভাবে তার হোল বডি তিনি চেক আপ করছেন। তো এক্ষেত্রে তো আসলে সেটা তিনি দেশেই করতে পারেন, তিনি দেশে না করে দেশের বাইরে চলে যাচ্ছেন। সো এই যে আস্থার বিষয়টার মধ্যে যে একটা বিশাল গ্যাপ রয়েছে, সেই জায়গাটাই কিন্তু আমরা চাই যে সেটা পূরণ করা হোক। এবং এক্ষেত্রে স্বাস্থ্য বিভাগের এবং আপনাদের যে দায়িত্বটা,
সেই জায়গাটাই কিন্তু আমরা একটু চাই যে আপনাদের কাছ থেকে সুনিশ্চিত হতে যে কীভাবে এটাকে আসলে ফিল আপ করা যায় আসলে। ডক্টর নুসরাত, এটি আসলে কিন্তু ফিল আপ করা যায় না। আমি বলবো, ফিরোজ স্যারও আমার সাথে অ্যাগ্রি করবেন, এটা কিন্তু ফিল্ড আপ। আমাদের দেশের যে ইনভেস্টিগেশন করে যেই ডায়াগনোসিস হয়, দেখেন এখানে অনেক, আমি নাম বললে অনেকগুলা নাম বলা যাবে, অনেকগুলা জায়গা আছে ডায়াগনস্টিক এবং অনেকগুলা জায়গা আছে যেগুলাকে আমরা হাসপাতাল হিসেবে ট্রিটমেন্ট নেই, অত্যন্ত বিশ্বমানের। এবং এইখানে যেই রিপোর্টগুলো যেইভাবে করা হয় এবং যেই ধরনের ইকুইপমেন্ট ইনস্ট্রুমেন্ট দিয়ে করা হয়, বাইরেও কিন্তু ঠিক একইভাবে করা হয়। সুতরাং আমি মনে করি যে গ্যাপটা আছে, না গ্যাপ কিন্তু নাই। কিন্তু আমরা যেটা আগেও বলেছিলাম যে দেশের সব জায়গাতে কিন্তু সব ফ্যাসিলিটি সমানভাবে অ্যাভেল করা মানুষ সুযোগ পাচ্ছে না। প্রত্যন্ত অঞ্চলগুলোতে ফিরোজ সাহেব বলবেন যে একটু গ্যাপ আসলে আছে, কিন্তু বড় শহরগুলোকে আমরা কিন্তু মনে করি এই মুহূর্তে এইসব অ্যাভেলেবেল ফ্যাসিলিটিতে কিন্তু আসলে গ্যাপটা নাই। জি, এটাই আমরা আসলে সবসময় চাই যে গ্যাপগুলো রয়েছে, ঘাটতিগুলো রয়েছে, সেগুলো যেন আমরা আসলে পুরোপুরিভাবেই আমরা পূরণ করতে পারি। আমরা এই বিষয়গুলো নিয়ে আরেকটু জানার চেষ্টা করবো আপনাদের দুজনের কাছ থেকে। আরেকটু বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে আসলে যে ধরনের ঘাটতিগুলো রয়েছে, আশা করি ভবিষ্যতে সেই ঘাটতিগুলো আমরা পূরণ করতে পারবো। ফিরোজ কাদের স্যার, আপনি বলছিলেন যে কংগ্রেসের কথা, যেটি আগামী 14ই ডিসেম্বর 18তম ইন্টারন্যাশনাল সার্জিক্যাল কংগ্রেস অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটা হয়তো অনেকেই জানে না। আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আজকে আমরা দর্শকদেরকে জানাতে যাচ্ছি, এবং অনেকেই আছে মেডিকেল পার্সন, এরাও হয়তো অনেকে জানে না যে 14ই ডিসেম্বর সেটি হতে যাচ্ছে। একটু আপনার কাছে জানবো যে এবারের ইন্টারন্যাশনাল সার্জিক্যাল কংগ্রেসের মূল থিমটা কি, বা ফোকাসটা আপনারা কোথায় করছেন? আসলে নুসরাত, আমরা আমাদের সোসাইটি অফ সার্জনস অফ বাংলাদেশ, আমরা আমাদের কাজই হচ্ছে টু লুক আফটার দ্য ওয়েলফেয়ার অফ দ্য সার্জনস অফ আওয়ার মেম্বার্স, টু এডুকেট দেম, টু অফার ডিফারেন্ট অপরচুনিটিস সো দ্যাট দে ক্যান গ্রো আপ, দে ক্যান বিল্ড আপ, যেগুলো আমরা বলছিলাম করতে পারে। এগুলো কাজই আমরা করে থাকি। অ্যান্ড অন দ্যাট পার্সপেক্টিভ এভরি অল্টারনেট ইয়ার আমরা ইন্টারন্যাশনাল কনফারেন্স করে থাকি, ঢাকাতে করি। আর তার পরের বছর করি আমরা হচ্ছে ন্যাশনাল কনফারেন্স, সেটা ঢাকার বাইরে করে থাকি। সুতরাং দেশের বাইরে, ভেতর এবং ঢাকার বাইরে করে থাকি। সুতরাং আমরা আজ এই ডিসেম্বরে যেটা করছি সেটা হলো ইন্টারন্যাশনাল কনফারেন্স। সেখানে আমাদের অনেক ফ্যাকাল্টিস বাইরে থেকে আসবে, থাকবে, এবং যেটার মূল প্রতিপাদ্য, যেটা থিম আমরা বলি, থিম অফ দিস ইন্টারন্যাশনাল কনফারেন্স, যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হলো রিসেন্ট ট্রেন্ডস ইন সার্জারি, টক অফ দ্য টাইম। সেই চাইতে যেটা আমরা উন্নয়নের জন্য যেগুলো কথা বলছিলাম, সেই ট্রেন্ডস নিয়ে আমরা মেন কথাটা আলাপ করব। এটার উপরে আমাদের একটা সেপারেট স্লট অফ সেশন আছে, যেখানে দেয়ার উইল বি প্রেজেন্টেশন অন রিসেন্ট ট্রেন্ডস ইন সার্জারি, যেটা ফর্চুনেটলি অর আনফর্চুনেটলি এটা সাধারণত প্রেসিডেন্টই সেই বক্তৃতাটা দেয়। সুতরাং এই টপিকটা আমি প্রেজেন্ট করব, যেখানে আমরা উন্নয়নের কীভাবে আমরা এই ট্রেন্ডসগুলোকে আমরা ইউজ করতে পারবো, কিন্তু সেটাও এখানে প্রেজেন্টেড হবে যে আমরা যেই অ্যাডভান্সমেন্টস নিয়ে বর্তমানে করছি সেটাকে ইগনোর করা যাবে না, সেটাকে রেখে আমরা রিসেন্ট ট্রেন্ডসের দিকে যাব। সেটা হচ্ছে আমাদের মেন প্রতিপাদ্য বিষয়। এখানে আমাদের দেশের সার্জনরা থাকবে, সব ধরনের সার্জন থাকেন। তারপরে আমাদের বাইরে থেকে বলেছে, ইউরোপ থেকে, আমেরিকা থেকে, আমাদের মিডল ইস্ট থেকে, সাউথ এশিয়ান কান্ট্রিজ, এসব থেকে সব বিভিন্ন ডেলিগেটরা আসবেন। উইল হ্যাভ এক্সচেঞ্জ অফ আওয়ার নলেজ, দ্য টেকনোলজি ট্রান্সফার। আমাদের শুরুতে প্রি কংগ্রেস ওয়ার্কশপ আছে, দ্য লাইফ ওয়ার্কশপ। আমাদের 3টা ওয়ার্কশপ হবে, 3টা অপারেটিং থিয়েটারে কাজ হবে। সেটা হচ্ছে আমরা সেটা দেখব একটা সেন্টারে বসে, সেখানে উইল হ্যাভ কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন, উইল ডিসকাস আমরা কোনটা ভালো। আমরা এখান থেকেও বলতে পারি যে এটা তো এরপর না করে আমরা তো এইভাবে করি, আপনারা কি মনে করেন কোনটা ভালো, কি এগুলো করে আমরা প্রি কংগ্রেস ওয়ার্কশপের মাধ্যমে আমরা এই লাইভ ডেমনস্ট্রেশন দেখিয়ে আমরা একটা দিনই রেখেছি সেটা দেখানোর জন্যে, যেটা আমি মনে করি যে সবাই উপকৃত হবে। এবং আমরা মনে করি যারা ইন্টারেস্টেড তাকে এই ওয়ার্কশপে বা এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে সার্জনসরা পার্টিসিপেট, আমাদের অলরেডি রেজিস্ট্রেশন যথেষ্ট
হয়ে গেছে। আমাদের খুব কম সার্জনই বাকি আছে যারা এখনো করেননি। আচ্ছা, যেটা বলছেন যে অনেক ধরনের সার্জনরা এখানে রয়েছে, এখানে কি তরুণ সার্জন যারা রয়েছেন তারা কি অংশগ্রহণ করতে পারবেন কিনা, এবং তারা যদি অংশগ্রহণ করেন তাদের জন্য আসলে সেটা ভবিষ্যতে কতটুকু গুরুত্বপূর্ণ হতে পারে? নুসরাত, আসলে তরুণ সার্জনদের অংশগ্রহণটাই এখানে বেশি, আদারওয়াইজও বলা যায় যে তরুণ সার্জনই তো বেশি। তা আমরা এই প্রোগ্রামটাকে এমনভাবে প্ল্যান করেছি, আমি একটু আগে যেটা বলেছিলাম যে অ্যাভেলেবেলটাতে আমরা যথেষ্ট এক্সপার্ট, কিন্তু কিছু যেটা গ্যাপ আছে তার মধ্যে বড়টা কিন্তু রোবট। আচ্ছা, এবং ফিরোজ স্যার বলছিলেন যে আমাদের প্রি কংগ্রেস ওয়ার্কশপে কিন্তু আমাদের একটা বড় সেশন আছে রোবোটিক সার্জারির উপরে, যেখানে কোশ্চেন আনসার করে ডিরেক্ট অপারেশনটি দেখে ওই সময় আমাদের ইয়াং সার্জন, আপকামিং সার্জনরা কিন্তু নিজেদের সকল প্রশ্নের আনসার এবং ওই অপারেশনের সাথে অ্যাডাপ্টেশন অ্যাডজাস্টমেন্ট নিয়ে আসতে পারে। এর সাথে দেখেন এখন নতুন প্রযুক্তিতে কিন্তু এআই মেডিয়েটেড হচ্ছে, এআই এইডেড সার্জারি। এআই শুধু ওইখানে গাইড শুধু করে না, ও গাইড করে, ও অ্যাডভাইস করে, ও ক্যান্সারের মার্জিন অপারেশনের সময় কিন্তু ডেলিনিয়েট করে হাউ ফার ইউ হ্যাভ টু রিসেক্ট। সুতরাং এই প্রযুক্তিগুলো নিয়েই আমরা কিন্তু এইবারের কনফারেন্সটাকে সাজিয়েছি। এর সাথে দেখেন নতুন আরেকটি জিনিস হলো, হয়তো এবার আমরা সার্জনকে ওখানে বসে অপারেশন করবে, এখানে এসে অপারেশন করছেন, নেক্সট ইন্টারন্যাশনাল কনফারেন্সে হয়তো আমরা টেলিসার্জারি হিসাবে করতে পারবো। এখন কিন্তু সার্জারি করতে মানুষের এক জায়গা থেকে বসে রিমোটে কিন্তু সার্জারি করতেছে, এবং এইটা ওয়ার্ল্ডে চলমান এবং খুব র্যাপিডলি ফ্লারিশ করবে বলে আমরা মনে করছি। সুতরাং এটিও একটা অংশ। এটি আমাদের হয়তো এবার লাইভ ডেমনস্ট্রেশনে থাকবে না, বাট এটি আমাদের সায়েন্টিফিক যে পেপার প্রেজেন্টেশন, একাডেমিক যে ডিসকাশান, সেইখানে কিন্তু ডিসকাসড হবে। আমাদের সমস্ত দেশের সার্জন যারা আসবে তারা এটাকে ক্যাচ করবে, তারা এটাকে সোয়ালো করবে, এবং তারা এটাকে নিজেদের মধ্যে অ্যাডাপ্ট করে অ্যাডজাস্ট করে নেবে, যাতে করে ফিউচার জেনারেশন সার্জন হিসাবে তারা নিজেদেরকে দেশে এবং আন্তর্জাতিকভাবে প্লেস করতে পারে। এইটাই কিন্তু আমাদের এই ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলোর থিম। আচ্ছা আচ্ছা, আপনি বলছিলেন যে বিভিন্ন দেশের সার্জনরা এখানে জয়েন করছেন আমাদের এই কংগ্রেসে। একটু জানবো যে কোন কোন দেশগুলো, কতজন ডক্টররা এখানে এই কংগ্রেসে? আমাদের এখানে আসলে এক্সাক্ট নাম্বারটা নুসরাত আমি এই মুহূর্তে তো ক্যালকুলেট করি না, বাট ইউকে থেকে আসছেন, অস্ট্রেলিয়া থেকে আসছেন, আমাদের পাশের দেশ ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, সাউথ এশিয়ান এই কান্ট্রিগুলো থেকে আমাদের এখানে আসছেন। সিঙ্গাপুর থেকেও আসার কথা আছে, উনি কনফার্ম করেন নাই, বাট এনারা প্রত্যেকেই কিন্তু অনেকেই লাইভ পারফর্ম করবেন, এবং প্রত্যেকেই কিন্তু আমাদের এখানে সায়েন্টিফিক পেপার প্রেজেন্ট করবেন। আমাদের ছেলেরা যে প্রেজেন্ট করবে তাতে ওনারা অংশগ্রহণ করবেন, এবং ডিসকাশনের মাধ্যমে আমরা মনে করি একটা সুন্দর আউটকাম আমরা এই সেশনের মাধ্যমে দিতে পারবো। যেইটা কিন্তু নুসরাত আমরা বারবার বলছি যে আমাদের সার্জনকে ট্রেন করার কিন্তু উদ্দেশ্য হলো আমাদের দেশের মানুষকে, আমাদের দেশের পেশেন্টকে একদম আস্থার সাথে অত্যাধুনিক প্রযুক্তিকে সার্জিক্যাল সার্ভিসটা প্রোভাইড করা। আমাদের উদ্দেশ্য কিন্তু সেইটি। সুতরাং ট্রেন সার্জন হলে কিন্তু ওরা একদম অ্যাকচুয়াল অ্যাকুরেট স্কিল সার্ভিসটা পাবে, উদ্দেশ্য ওইখানটাতে। আচ্ছা, এই যে আপনি বললেন খুব মহৎ উদ্দেশ্য যে বেসিক্যালি আমাদের দেশের মানুষরাই যেন সেই সেবাটা পেতে পারে, সেটার জন্য কিন্তু এই ধরনের কংগ্রেসগুলোর আয়োজন করা। এক্ষেত্রে ডক্টর কাদের, আপনার কাছে একটু জানবো যে এই ধরনের যে ইভেন্টগুলো আয়োজন করা হয়, ইভেন্টগুলোর পরবর্তী সময়টাতে কত দিনের মধ্যে, কত বছরের মধ্যে মনে হয় যে সেটা বাংলাদেশের মতো জায়গায় পূর্ণভাবে যে বাস্তবতা বা সেটাকে অ্যাপ্লাই করা বা ইমপ্লিমেন্টেশন করা হয়েছে কিনা? যেমন স্যার ওই যে ল্যাপ্রোস্কোপি কিন্তু আসছিল 4 বছর পরে, 88 থেকে 90। তো আসলে আমরা মনে করি যে এই ইন্টারন্যাশনাল কনফারেন্স থেকে লব্ধ যে জ্ঞান বা স্কিল যেগুলো অ্যাচিভ করবে, এগুলোর অ্যাপ্লিকেশন সাথে সাথে যে অ্যাডভান্স টেকনোলজি যে হবে তা না, এটাকে কিন্তু তাদেরকে ইন্সপায়ার করে টু গেট ইনটু দিস অ্যাডভান্স ট্রেনিং মোর অ্যান্ড মোর। তখন তারা সবাই ছুটে আসে আমাদের কাছে, বলতে থাকে যে স্যার এই বিষয়ে আমার যে আর একটু ট্রেনিং দরকার, আমি ট্রেনিং করতে চাই। তখন আমরা চেষ্টা করি তাদেরকে বিভিন্ন এভিনিউ দেখিয়ে। সো ইট ইজ এ ম্যাটার অফ সে 6, 9, 10, 12 মান্থস, যার পরে আমরা এই কনফারেন্সের আমরা রিফ্লেকশনটা পাই অন দ্য পেশেন্টস, the quality of surgery, the advanced technologies that they offer to the patients. এই রিফ্লেকশন অফ দ্য কনফারেন্স আমরা সে 6 months 9 months পরেই আমরা পাওয়া শুরু করি। জি স্যার, আমরা এই কংগ্রেস নিয়ে আরও বিস্তারিত আপনাদের দুজনের কাছ থেকে জানার চেষ্টা করব। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি।
স্যার, আমরা বিরতির আগে কথা বলছিলাম কংগ্রেস নিয়ে, যেটা নিয়ে আসলে নতুন সার্জন যারা রয়েছে তারা খুবই উৎসাহ নিয়ে অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছে। আমি স্যারের কাছে একটু জানতে চাই যে এই যে কংগ্রেসটাতে আপনি বলছিলেন যে রোবোটিক সার্জারি এবং এআই ড্রিভেন যে সার্জিক্যাল প্ল্যানিংগুলো নিয়ে আলোচনা করা হবে, ওয়ার্কশপের ব্যবস্থা করা হয়েছে, আফটার কংগ্রেস তখন কি নতুন করে কেউ যদি এই ট্রেনিংগুলো, এই ওয়ার্কশপগুলো সম্পর্কে আরও একটু নিজেকে যাচাই বাছাই করতে চায়, ট্রেনিং নিতে চায়, সেই ধরনের কোনো ব্যবস্থা কি আছে? নুসরাত, আসলে কংগ্রেসের উদ্দেশ্যটাই হলো কিন্তু একটা ব্রিজ তৈরি করে দেওয়া, সবার জন্য একটা আইটাকে খুলে দেওয়া, সবার জন্য ওয়ার্ল্ডটাকে সামনে এনে দেওয়া। কিন্তু পরবর্তীতে নিজেকে কিভাবে ডেভেলপ করবেন এটা কিন্তু সরকারের সাথে, এটা সোসাইটির সাথে, আমি মনে করি সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু ব্যক্তিগত। যেই ব্যক্তিটি ট্রেন্ড হতে চান, ওনার আগ্রহ, ওনার উদ্যোগ, এটি কিন্তু সর্বপ্রথম। তারপরে হলো মাধ্যম। সেই মাধ্যমটা হতে পারে গভর্নমেন্ট লেভেল সবসময় কিন্তু নুসরাত অপ্রতুল, অত প্রতুলতা থাকে না। সেই মাধ্যমটা হতে পারে সোসাইটি, যেমনটি আমরা কনফারেন্সের মাধ্যমে করছি। বাট এখানে তো সব না, এর পরেও যদি ওর কোথাও কোনো গ্যাপ থাকে, আমাদের আপকামিংদের কোথাও কোনো জানার বাকি থাকে, বুঝার বাকি থাকে, কমিউনিকেশনের বাকি থাকে, সেগুলো কিন্তু এখানে ফিল আপ হয়। যেমন আমাদের একটা সাউথ এশিয়ান সার্জিক্যাল কেয়ার সোসাইটি আছেন, ফিরোজ স্যার ওইটার সাথে আরও আমার থেকে অনেক বেশি দিন থেকে বেশিভাবে জড়িত। এই সোসাইটির মাধ্যমে কিন্তু আমাদেরও কথা হয়েছে, আমাদের ছেলেরা পাকিস্তানে যদি যায়, শ্রীলঙ্কায় যদি যায়, ইন্ডিয়া যে ট্রেন যদি নিতে চায়, ওনারা বলছেন ওনারা আসলে তো সম্পর্কের উপরে সব কিছু ডিপেন্ড করে, ওনাদের সাথে আমরাও সেইভাবে মেনটেন করি, এবং ওনারা বলছে আমাদের ছেলেদেরকে ওনারা ওনাদের মতো করে ওইভাবে ট্রেনিং করে দিয়ে দিবেন। এবং অনেক ছেলে পেলে, আমি নাম বলি না, ইতিমধ্যেই কিন্তু ওইখানে যে ট্রেনিং শুরু করেছে। আরেকটি সাইড নুসরাত আমি একটু বলি, আমরা কিন্তু ট্রান্সপ্লান্টে একটু পিছিয়ে আছি। যেমন হয়তো বা আমরা মনে করি যে আমাদের কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে, কিন্তু লিভার ট্রান্সপ্লান্টে পিছিয়ে আছি। আমরা এটিও যোগাযোগ করে আমাদের অনেক ছেলেরা কিন্তু ইন্ডিয়া এবং পাকিস্তানে লিভার ট্রান্সপ্লান্টের উপরে ট্রেনিং করতেছে, এবং ওই সাইডটাও কাভার করে দেশে এসে আমরা মনে করি যে একটু গ্যাপ আছে, ও গ্যাপটাও আমরা কাভার করতে পারো। সুতরাং আমি আবারও জোর দিয়ে বলবো, ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট, ইন্ডিভিজুয়াল উদ্যোগটা কিন্তু সবার উপরে, অন টপ অফ এভরিথিং। আচ্ছা, অর্থাৎ এটা তো আসলে যে কোনো প্রফেশনের ক্ষেত্রে আমরা বলি না কেন যে ডিটারমিনেশন, ডেডিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ ব্যক্তি ইচ্ছাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কাদের স্যারের কাছে আমি একটু প্রশ্নটা করতে চাই যে এত ধরনের আসলে আধুনিক চিকিৎসা, বিভিন্ন ধরনের রোবোটিক সার্জারির কথা আমরা বলছি, শহর অঞ্চলের মানুষরাই কিন্তু সেই সুযোগ সুবিধাটা পাচ্ছে, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে যারা রয়েছেন তারা কিন্তু সেই সুবিধাটা কিন্তু অতটা পাচ্ছে না। এক্ষেত্রে চিকিৎসক হিসেবে, সার্জন হিসেবে আপনার কাছে কি মনে হয় যে স্বাস্থ্য অধিদপ্তরের যারা রয়েছেন, প্রত্যন্ত অঞ্চলে যদি সেই সুবিধাটা আসলে দেওয়া যেতে পারে, এক্ষেত্রে কি কি ইনিশিয়েটিভ নিতে পারলে তারাও সেই সুযোগ সুবিধাটা পাবে বলে মনে হয়? আসলে প্রত্যন্ত অঞ্চলের জন্যে সরকারের দিক থেকে যে উদ্যোগটা আছে, তারা কিন্তু যথেষ্ট এমফেসিস দিচ্ছেন যে অল রিসেন্ট অ্যাডভান্সেস হুইচ আর ইন প্র্যাকটিস ইন দ্য সিটিজ, সেগুলো যেন প্রত্যন্ত অঞ্চলে যায়, সেগুলোর ব্যবস্থা তারা করছেন। আর আমাদের সোসাইটি এই ব্যাপারে তারা যেটা করে থাকি, আমরা কিন্তু প্রত্যন্ত অঞ্চলে আমাদের এই বিভিন্ন টাইম টু টাইম আমরা সারা বছরে আমরা একটা ক্যালেন্ডার করে ফেলি। ক্যালেন্ডারে আমরা হয়তো এই জায়গায় যেয়ে আমরা একটা সায়েন্টিফিক কনফারেন্স করব, বড় বড় কনফারেন্সেস, ট্রেনিং প্রোগ্রামস, দিস অ্যান্ড দ্যাট আমরা প্রত্যন্ত অঞ্চলে দিয়ে থাকি। তো আমরা এই জিনিসটা তাদেরকে ঢাকায় না এনে আমরা যদি সেখানে গিয়ে যদি আমরা ট্রেনিংটা দিতে পারি, তাহলে আমার মনে হয় যে ফ্যাসিলিটিসগুলো আমরা বেশি পেতে পারি, এবং একসাথে অনেক সার্জনদেরকে ইন এ রুরাল এরিয়া তাদেরকে আমরা ট্রেন আপ করতে পারি। এরিয়া ওয়াইজ হয়তো সবাই সেই সুযোগ সুবিধাটা পাবে। এবং আরেকটি প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে যে পরিমাণ সার্জারির রোগী রয়েছে, সেই অনুযায়ী কি সার্জনদের সংখ্যাটা অপ্রতুল নাকি আসলে সাফিসিয়েন্ট রয়েছে? অপ্রতুল, কিছুটা অপ্রতুলতা আছে। আমাদের যে টোটাল নাম্বার অফ সার্জনস দ্যাট উই হ্যাভ ইন আওয়ার কান্ট্রি, সার্জনদের সংখ্যা আরও বাড়া দরকার। কিন্তু আবার এটাও আমরা বলতে চাই যে আমরা নাম্বার ইনক্রিজ করতে যেন আমরা কোয়ালিটির সাথে যেন আমরা কম্প্রোমাইজ না করি। সুতরাং প্রোডাকশন অফ সার্জনস, মেকিং ডক্টরস এ সার্জন, এটা দক্ষভাবে তাদেরকে তৈরি করতে হবে এবং বাড়াতে হবে। কিন্তু শুধু সংখ্যা বাড়ানোর জন্যে করে দিলাম, হ্যাভিং নো গুড ট্রেনিং, হ্যাভিং নো গুড অ্যাকিউমেন্ট টু দিস সার্জনস, যারা নাম্বার বাড়ানোর জন্য করছি,
এভাবে করা যাবে না। আমাদের কোয়ালিটিটা মেনটেন করে নাম্বার অফ সার্জনস আরও বাড়াতে হবে। আচ্ছা, অর্থাৎ আমরা সংখ্যার কথা চিন্তা না করে স্কিল এবং কোয়ালিফাইড যে ডক্টরদের কথা আপনি বললেন, সার্জনদের কথা বলেন, সেটি সবথেকে বেশি জরুরি। সংখ্যারও দরকার আছে, সংখ্যারও বৃদ্ধি কিছু দরকার আছে। জি, সালেহিন স্যারের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে যে এখন আমরা যে রোবোটিক সার্জারি এবং এআই রিলেটেড যে ট্রিটমেন্টগুলোর কথা আমরা আলোচনা করছি, বাংলাদেশে যদি এই মুহূর্তে রোবোটিক সার্জারি এবং এআই গাইডেড যে সার্জারিগুলো রয়েছে এবং 3D সিমুলেশন যেগুলো রয়েছে, এগুলো যদি আমরা এখন অ্যাপ্লাই করা শুরু করি, আগামী 10 বছর পরে বাংলাদেশ আসলে কোথায় গিয়ে দাঁড়াতে পারে? আজকে যেটি বলছিলাম যে রোবোটিক সার্জারি শুরু করবেন, টেকনোলজি কিন্তু এত র্যাপিডলি ফ্লারিশ করতেছে ডিউ টু এআই, কোথায় যে ওয়ার্ল্ড দাঁড়াবে এটাও কিন্তু প্রেডিক্ট করা মুশকিল। বাট কথা হলো, স্যারও যেমন বলছেন যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে কিন্তু আমরা চাই কি জানেন, যে কমন যে সার্ভিসগুলা, ওই সার্ভিসগুলা কিন্তু অত্যন্ত স্কিলড ওয়েতে চলুক। আর যেগুলো স্পেশালাইজড সার্ভিস, সেই সার্ভিসগুলো আসলে প্রথমে বড় শহর থেকে শুরু হোক, টেকনোলজির সাথে সাথে এগুলো কিন্তু আসলে আস্তে আস্তে ট্রান্সফার হয়ে যাবে। ফ্যাসিলিটি ওয়ার্ল্ডের উন্নত দেশগুলোতেও কিন্তু সব সেন্টারে সমান না। ওদেরও, আমি ইউকেতে কাজ করতাম, ওদেরও কিন্তু কোনো জায়গাতে দেখা যেত হায়ার সেন্টারে পাঠাতে হয়। যেমন ধরেন একটা কার্ডিয়াক সার্জারি, হার্ট সার্জারি করবেন, অবশ্যই তাকে একটা হায়ার সেন্টারে পাঠাতে হবে। লিভার সার্জারি করবেন, তাকে অবশ্যই একটা হায়ার সেন্টারে পাঠাতে হবে। সুতরাং এইভাবে কিন্তু যেই ইনস্টিটিউটে যেই সার্ভিস আছে, ওই সার্ভিসটা যেন এনাফ অ্যান্ড সাফিসিয়েন্ট হয় এবং স্কিলড অ্যান্ড এক্সপিরিয়েন্স লোক দ্বারা হয়, এইটা এনশিওর করাই হলো কিন্তু আসল কাজ। আচ্ছা, কাদের স্যারের কাছে একই প্রশ্নটা আমি করতে চাই যে যদি এই ক্ষেত্রে আমরা বিনিয়োগটা করতে পারি, আমাদের আসলে 10 বছর পরে আমরা কি আন্তর্জাতিক মানের যে সেবা দেওয়াটা, সেই পর্যায়ে পর্যন্ত আমরা আসতে পারবো কিনা? আমি আসলে প্রথমে বলতে চাচ্ছি যে আমরা স্যার কিন্তু খুব চমৎকার বলেছেন যে আমাদের বেসিক যে ঘাটতিগুলো রয়েছে সেগুলোকে আমাদের পূরণ করার পাশাপাশি আমরা শহরাঞ্চলে থেকে যদি আমরা শুরু করি, তাহলে মনে হয় আস্তে আস্তে সেটা আমরা স্প্রেড করতে পারবো। আর শুরুতে যেটা বলছিলে তুমি যে আন্তর্জাতিক মানে যাবার কথা, আমরা আন্তর্জাতিক মানে নাই সেটা কিন্তু আমি কখনো বলবো না। আমাদের দ্য ট্রিটমেন্ট, দ্য সার্ভিস দ্যাট উই অফার, এটা ডেফিনেটলি আন্তর্জাতিক মানের, কিন্তু অ্যাডভান্সমেন্ট দরকার। সেটার জন্য আমাদের বিভিন্ন কাজ করতে হবে। ও দেশ থেকে এ দেশে আসতে হবে, এ দেশ থেকে ও দেশে যেতে হবে। আর আমি আরেকটা জিনিসের উপরে, ইন অ্যাডিশন টু হোয়াট উই হ্যাভ ডিসকাসড, আর একটা জিনিসও কিন্তু আমাদের সার্জারির মধ্যে পড়ে, যেটা হচ্ছে ট্রমা। এই যে পথে ঘাটে অ্যাক্সিডেন্ট হচ্ছে, বিভিন্ন ফ্যাক্টরিজে ইনজুরিজ হচ্ছে, এরা কিন্তু খুব একটা নেগলেক্টেড গ্রুপ অফ পিপল আমাদের দেশে। তো সেটার দিকেও সরকার, তারপরে আমি বলবো বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস, ডিফারেন্ট সোসাইটিজ ইনক্লুডিং আমাদের সোসাইটি এই দিকেও মনোনিবেশ করেছে যে ট্রমার জন্য যেটা দরকার হচ্ছে ইমিডিয়েট ম্যানেজমেন্ট। we cannot wait a single moment. The earlier you provide treatment, you get the better outcome of the trauma patients. এই জন্যে আমরা যেসব করছি সেখানের জন্য আমাদের এখন নতুন করে, যেটা ছিল না, অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট ATLS ট্রেনিং প্রোগ্রাম, যেটা আমেরিকান কলেজ অ্যাক্রিডিটেটেড প্রোগ্রাম, সেটা আমাদের দেশে সেটা হচ্ছে এবং সেটাকে অ্যাপ্লাই করার জন্যে সব স্তরের মানুষ এবং সব স্তরের ম্যানেজমেন্টের যদি একাগ্রতা থাকে, তাইলে আমরা ফিল্ড লেভেলে অ্যাপ্লাই করতে পারবো। এবং ট্রমা ভিকটিম যারা রাস্তায় বিরাট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হিউজ নাম্বার অফ পিপল, হসপিটাল নাই, কিছু নাই, কিন্তু আমরা যদি জনগণকে ট্রেন আপ করতে পারি যে প্রি হসপিটাল ট্রিটমেন্ট আমরা কতটুকু দিতে পারি, দ্যাট সেভস রিয়েলি a good number of people their life save করবে। আচ্ছা, অর্থাৎ প্রাইমারি লেভেলে যে ট্রিটমেন্ট সেটা যেন আমরা সুনিশ্চিত করতে পারি। স্যার, আমি একটা সম্পূরক আনসার অ্যাড করি, প্রশ্ন না, টেকনোলজিটা আমরা একটু ইন্ট্রোডিউসে একটুখানি ল্যাকে কিন্তু আছি, এবং 10 বছর পরে যদি বলেন ওয়ার্ল্ডের সাথে একটু জানতে একটু চাই, গ্যাপ থাকতেও পারে। কাজ করে আমাদের অর্থনৈতিক অবস্থা এবং কাঠামোগত কিছু ঘাটতি। অর্থনৈতিক অবস্থা, কাঠামোগত ঘাটতি অবশ্যই সেটা কাজ করে। তার সাথে কাজ করে কি, আমি ওই বাচ্চার কথাটাকে খুব গুরুত্বের সাথে নিয়েছি, আমরা একটু প্যাসিভ। ইনোভেটিভনেস, ক্রিয়েটিভনেস, রিসার্চের ওই কাজগুলাতে যে পরিমাণ ইনভেস্ট এবং শ্রম দিতে হয়, ওই জায়গাটাতে কিন্তু আমরা একটু গ্যাপে পড়ে আছি। ওয়ার্ল্ডে কিছু ইনোভেট হয় এবং আসলে কি আমরা না, আমাদের মতো যারা ডেভেলপিং কান্ট্রি আছে সবাই কিন্তু একটু ওদের ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করি, একটু প্যাসিভ হয়ে যায় সেই ক্ষেত্রে। সুতরাং আমার মনে হয় সেই দিক থেকে আমি আমাদেরকে না বলে ওয়ার্ল্ডের এই সিস্টেমটার সাথে আমরা চলমান আসলে।
স্যার আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন এবং আমার প্রতিটা প্রশ্নই ছিল যে আসলে কোয়ারি করা যে আমরা আসলে কোন জায়গাটায় আছে, এবং আমার খুবই ভালো লাগছে এবং আমার কাছে মনে হয় আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দর্শকরা কিন্তু জানতে পারবে যে এই সার্জিক্যাল সেক্টরটাতে বাংলাদেশ আসলে কতটুকু এগিয়েছে এবং কতটুকু আগানোর জন্য পরিকল্পনা করছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি এখন টিভির পক্ষ থেকে। ধন্যবাদ তোমাদের। ধন্যবাদ আপনাকেও। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন। আজ এখানে শেষ করছি, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।